আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। আমি আপনাদের মতো ভালো আছি। সবাইকে স্বাগতম আননোন ফেয়ারের নিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের এপিসোডে আমরা প্যারানরমাল সোসাইটির 3 জন মেম্বারের 3টি অসাধারণ ঘটনা শুনব, ঘটনা আপনাদের সাথে শেয়ার করব এবং এই সব ঘটনাগুলোই ভৌতিক। এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভৌতিক ঘটনা আপনাদের সাথে প্রচার করা হবে। আপনারা যদি ঘটনাগুলো পড়তে আগ্রহী হন তাহলে প্যারানরমাল সোসাইটি গ্রুপটা চেক আউট করে আসতে পারেন। এই গ্রুপটার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আমার ফেসবুক পেজের লিঙ্কটাও আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং সবাই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ঘটনাগুলো ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিবেন এবং যদি ভালো না লাগে তাও আমাদের জানিয়ে দিবেন। তো আজকে বেশি কথা বাড়াবো না, ডাইরেক্ট আমাদের প্রথম ঘটনায় চলে যাব। এখন যে ঘটনাটি শেয়ার করবো এটা প্যারানরমাল সোসাইটির মোহাম্মদ আলী ভাইয়ের ঘটনা। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। পাকিস্তানি বিয়ের অনুষ্ঠানের রহস্যময় একটি ঘটনা পাকিস্তানের করাচি শহরের একটি এলাকার। সেখানে বসবাসকারী একজন দরিদ্র লোক তার একমাত্র মেয়ের বিয়ের আয়োজন করেছেন। আমাদের দেশের মতনই ইজ্জত রক্ষার্থে একটি সাধ্যমতন অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নিলেন। সে এলাকায় কমিউনিটি সেন্টার নেওয়ার মতো ওনার সামর্থ্য নাই, তাই এলাকায় পরিত্যক্ত একটা জমিতেই বিয়ের আয়োজন মনস্থ করলেন আর কি। সব কিছু বিবেচনা করে উনি বরযাত্রী 200 লোকের আয়োজন ব্যবস্থা করলেন। করাচিতে এসব আয়োজনের A to Z করার জন্য রয়েছে বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট। আমাদের এখানে এসবে খরচ বেশি পড়লেও ওদের ওখানে ইভেন্ট দিয়ে করালে খরচ কম হয়। যাই হোক, তাদের আয়োজন, দিন তারিখ সবই চূড়ান্ত হলো। বিয়ের চিরাচরিত নিয়ম অনুযায়ী উপঠানের ব্যবস্থা করা হলো। আমাদের যেমন হলুদ হয় ওদের ওখানে উপঠান করা হয়। এটা আর একটা আয়োজন আর কি। সেদিন শুধুমাত্র নিকটবর্তী আত্মীয়রা এসেছিলেন। তাদের সাথে এসেছিল কিছু দুষ্ট ছেলে মেয়ের দল। তারা বাড়ির প্রাচীন একটি গাছের নিচে হট্টগোল করছিল, চেঁচামেচি করছিল। রাত প্রায় 2:45 গৃহকর্তা বেরিয়ে পড়ে বাচ্চাদের শাসিয়ে বললেন, আরে হয়েছে তো, এবার বাবা ক্ষান্ত হও। সবাই চেঁচিয়ে বলল, এই একটা দিন আমরা আনন্দ করব না? এখন একটু খেলা করলে কি হয়? তাদের কাছে কিছু বাদ্যযন্ত্র ছিল, সেটাই বেসুরে বাজাচ্ছিল। গৃহকর্তা সেই গাছের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, এই যে গাছটা দেখছো, এখানে একাধিক বৃদ্ধ জিন থাকেন। আমাদের উচিত নয় ওদের বিরক্ত করা। বাচ্চাদের দল যথেষ্ট ভয় পেল। তারা শান্ত হয়ে ঘরেই ফিরে গেল। যথারীতি পরের দিনে রুখসাত মানে বিয়ে আয়োজন শুরু হলো। নির্ধারিত প্যান্ডেল আর কি। খাবার দাবার এসে গেল। আয়োজন সামান্যই। দারিদ্র গৃহকর্তার সামর্থ্য অনুযায়ী ব্যবস্থা করলেন। তাকে ইভেন্টের লোকজন খাবার বুঝিয়ে দিতে লাগলো। 1 বিরিয়ানি, 2 জর্দা, 3 সালাদ। এই 3টি আইটেম 200 জন বরযাত্রী এবং 200 জন আত্মীয়ের জন্য বরাদ্দ করা হলো। অবশ্য সামান্য বেশি রাখা হয়েছে যেন শর্ট না পড়ে। এই আয়োজনটাও গৃহকর্তার পক্ষে পুরোপুরি একা করা সম্ভব হয়নি। এতে উনি একজন বিত্তবান আত্মীয়ের সহায়তা নিয়েছেন। তারা গুনে 400 জন এসে পড়েছে। এদিকে আগেই নিজেদের লোকজন খাইয়ে ঝামেলা কমিয়ে ফেলা হয়েছে। দৌড়ে গৃহকর্তা গেলেন খাবারের জায়গায়। সব মিলিয়ে এখন 250 জনেরই খাবার অবশিষ্ট ছিল। বাকি 150 লোকেরা খাবার কিভাবে আনবেন? এখন শেষ, তার সব কিছুই শেষ। এদিকে এসেই বরযাত্রীর লোকজন খাবারের জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। তাদের বসিয়ে রেখে তো খাবার আনা সম্ভব নয়। তাছাড়া এখন আনবেনই বা কীভাবে? বিয়েটা ভাঙবে এবার। ইভেন্টের লোকজন তার দিকে চেয়ে রইল। যা হয় হবে, খাবার দেওয়া শুরু করতে বলে দিলেন উনি। অনুষ্ঠান থেকেও যেন নাই অবস্থায় ঘুরতে লাগলেন। 2-1টা ট্রিপ চলবে, এরপর একদমই নাই হয়ে যাবে খাবার শুরু হলো। 3 ট্রিপ চলছে। এমন সময় খাবারের আরেকটা গাড়ি এসে পৌঁছে গেল। যাক, বোধহয় সেই বিত্তবান লোকটাই শেষমেশ এগিয়ে এসেছে। এবার আইটেম বেড়ে গেল। যোগ হলো কোরমা, গোল কাবাব, রসমালাই, কোপ্তা সহ আরও অনেক কিছু। অবিশ্বাস্য ব্যাপার, একে সবারই খাওয়া তো হলোই, আরও বহু লোক ডেকে এনে খাবার বিতরণ করা হলো। বরযাত্রী ভূষই
হইসই প্রশংসারও সাগর বানিয়ে ফেললো খাবার খেয়ে। গৃহকর্তার হিসাবটাই মিলল না, কারণ বিত্তবান লোকটা এই সাহায্য আগেই করলেন না কেন? আর উনি সহ তার পরিবারের কাউকে আসতেও দেখলেন না। রুকসাত হয়ে গেল। মেয়ে ভালোভাবেই বিদায় নিল। গৃহকর্তা খাবার বেঁচে যাওয়া বিভিন্ন পদ নিয়ে গেলেন সেই বিত্তবান আত্মীয়ের কাছে। তাকে খাবার দিয়ে অসংখ্য ধন্যবাদ জানালেন। বাকি আয়োজনটাও করার জন্য আরও বেশি ধন্যবাদ দিলেন। বিত্তবান লোকটা এবার আকাশ থেকেই পড়ল। খাবারের ব্যাগ খুলে বলল, আল্লাহর কসম, আমি পূর্বে অর্ডার ছাড়াই এক বিন্দু অর্ডার করিনি। বাড়তি লোক এসেছে এটা আমারও জানার কথাই নয়। দেখো এটা বরং ইভেন্টের লোকজন, কোনো কারসাজি। তাদের মোট অঙ্ক বিলের টাকা আমি কিন্তু কোনোভাবেই দিতে পারবো না বলে রাখি। এবার চলো আমার সাথে তাদের অফিসে যাওয়ার পরে বিস্ময় আরও বাড়ল। ইভেন্টের লোকজন ঠিক 450 লোকের আয়োজন করা পর্যন্তই সেখানে উপস্থিত ছিল। তারা জানতে পেরেছিল খাবার শর্তায় ঝামেলা হতে পারে মনে করে আরও নিরাপদে সরে গিয়েছিল। গৃহকর্তা মাথায় এলো না, এত বড় বাড়তি খাবার কে দিল? শেষ রাত্রের দিকে বাড়ির উঠোনে সেই প্রাচীন নিম গাছ তলায় নামাজ পড়ে বসে রইলেন আর ভাবতে লাগলেন, সাহায্যকারীটা আসলে কে? হঠাৎই তাকে ভয়ানকভাবে চমকে দিয়ে গাছ থেকে আওয়াজ এলো, আরে তুমি তো আমাদের সেদিন বাচ্চাদের হাত থেকে আরাম দিয়েছ, এর বিনিময়ে আমরা তোমার জন্য এটুকু করতে পারি না? ইবাদতে মনোযোগী হও, আমরা অদৃশ্য প্রতিবেশী মাত্র, এটা আমাদের তরফ থেকে তোমার কন্যার জন্য উপহার মাত্র। তো প্রিয় শ্রোতা, এটা প্রথম ঘটনা ছিল। এখন ঘটনার শুনেই বুঝতে পারছেন অনেক এই গাছে যারা বসবাসকারী বৃদ্ধ জিন ছিল তারাই হয়তো তাদেরকে সাহায্য করেছে খাবার দাবার দিয়ে, এবং ঘটনাটি এই পর্যন্তই। আমরা এখন আমাদের সেকেন্ড ঘটনায় চলে যাব, এবং এই ঘটনাটি প্যারানরমাল সোসাইটির সোনিয়াপুর ঘটনা। তো অনেক ছোট্ট একটি ঘটনা, আপনাদের ভালো লাগবে, বা এটা বাংলাদেশের ঘটনা। তো যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। 1998 বা 1999 সালের ঘটনা। এটা ঘটেছে আমার এক মামার সাথে। ওনাদের গ্রামের বাজারের পশ্চিম দিকে একটা তুলা গাছ ছিল, যেটার বয়স প্রায় 40 থেকে 50 বছর হবে তখন। মামা তখন হাই স্কুলে পড়ে। গ্রামের টিভি তখন একেবারে নেই বললেই চলে। মামা এক বন্ধুর বাড়িতে গিয়েছিল টিভিতে খেলা দেখতে। সেটা হচ্ছে পাশের গ্রামে। খেলা দেখা শেষ করে আড্ডা দিয়ে ওনারা দুজন বন্ধু বাড়ির উদ্দেশ্যে বের হয়। সাথের একজনের বাড়ি রাস্তার পাশে হয়, তিনি তার বাড়িতে চলে যান, আর মামাও ওনার বাড়ির দিকে যাচ্ছিল। তো বাজার থেকে 5 মিনিটের রাস্তা হচ্ছে মামাদের বাড়ি। পূর্ণিমার রাতে চাঁদের আলোয় চারপাশটা বেশ ভালোই আলোকিত ছিল। সেই তুলা গাছ নিয়ে গ্রামবাসীদের মুখে অনেক কথা শোনা যেত। যেমন অনেক আগে এক মেয়ে নাকি সেই তুলা গাছে ফাঁসি নিয়ে মারা যায়। এরপর থেকে সেই মেয়ের আত্মা নাকি ওখানে অনেকেই দেখেছেন। সবটাই কিন্তু প্রচলিত কথা। বাজারের কাছে তুলা গাছের নিচে দিয়ে যাওয়ার সময় নাকি মামার মনে হচ্ছিল যে উপর থেকে টপ টপ করে কিছু পড়ছে। মামা তখন খেয়াল ছিল না উনি তুলা গাছের দিকে চলে এসেছেন। মামা চারপাশ দেখার পর যখন বুঝলো উনি বাজারের দিকে চলে এসেছে, তখন তিনি বেশ ভয় পান। সেই পানির মতো জিনিসটা পড়তে পড়তে মামার শার্টের পিছনটা নাকি একেবারে ভিজে যায়। মামা এক প্রকার দৌড়ে বাড়িতে এসে কাউকে কিছু না বলে ঘুমিয়ে যায় সেদিন। এবং উনি স্বপ্নে দেখেন খুব বিভৎস মুখের একজন ওনাকে বলছে, তুই যদি গাছের উপরের দিকে একবারে দেখতিস তাহলে তোকে প্রাণ নিয়ে ফিরতে হতো না। সকালে উনি উঠে দেখলেন তার গায়ে শার্টে ছোপ ছোপ রক্তের দাগ, আর ওনার শরীরটা অনেক ব্যথা। এইটা উনি ওনার মায়ের সাথে শেয়ার করলেন। ওনার মা হুজুরকে ডেকে এনে সেই শার্ট দেখায় আর রাতের ঘটনা সব খুলে বলেন। সেই হুজুর শার্টটা আগুনে পুড়িয়ে দিলেন এবং ওনাকে কিছু আমল বলে দিয়ে যান। আর সেই তুলা গাছের খারাপ একটা জিন থাকে, তিনি সেটা বললেন সেটাই মামার ক্ষতি করতে চেয়েছিল, আর রাতে যেন কোনোভাবে মামা আর বাইরে না যায় সেটাও বলে যান হুজুর।
অনেক আগে শুনেছিলাম ঘটনা মামার কাছ থেকে, সেই তুলা গাছ নাকি এখনও সেখানে আছে। তো ঘটনা এইটুকুই ছিল। আর ঘটনাটা অনেক সুন্দর একটি ঘটনা। আর তুলা গাছে যে বিষয়টি ছিল, উনি উপরে তাকাননি। উপরে অনেক ঘটনা আমরা শুনি না যে উপরে তাকালে নাকি সমস্যা হয় বা হুজুররা নিষেধ করেন উপরে তাকাতে। তো তিনি তার এই মামা উপরে না তাকিয়ে কাজটা অনেক ভালো করেছিলেন, যার ফলে তিনি প্রাণ নিয়ে বাঁচতে পারেছিলেন, বেঁচে আসতে পারেছিলেন, যেটা ওই জিনটাও পরে বলে। তো এই ছিল আমাদের সেকেন্ড ঘটনা। আর এখন আমরা থার্ড ঘটনায় চলে যাব। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো, এটা প্যারানরমাল সোসাইটির লিয়ানা সানামাপুর ঘটনাটি যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। ঘটনাটা আমার একদম কাছ থেকে দেখা, আমার গ্রামের সত্য একটি ঘটনাটা আমি বিশ্বাস করতাম না যদি না আমার এলাকায় ঘটনাটা না ঘটত। নাম নিপা, ছদ্মনাম, 13 থেকে 14 বছরের হবে। হুট করে একদিন গলার স্বর বন্ধ হয়ে যায়। শুরুতে সবাই ভেবেছিল হয়তো এমনি গলা বসেছে ওর। ও কথা বলতো ফিসফিসে, মনে হয় গলায় কোনো আওয়াজ নেই। প্রথম দিকে বিষয়টা তেমন গুরুত্ব না পেলেও গলার আওয়াজ নাই দিন থেকে মাস থেকে দিন গড়ায়, আবার মাস থেকে বছর গড়িয়ে যায়। এর মধ্যে তাকে ডাক্তার দেখানো হয়। ডাক্তারের টেস্টে কিছুই ধরা পড়ে না। মেডিসিনও দেওয়া হয়, তাতেও কিছু হয় না। গলার আওয়াজ নাই 1 মাস 2 মাস করে প্রায় 1 বছর কাছাকাছি হতে চলেছে। কোনো ডাক্তারই বাদ নেই যাকে দেখানো হয়নি, কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায় না। ঘটনা শোনার পর ইন্টারেস্টিং লাগে। একদিন ওর সাথে দেখা হয়। জিজ্ঞেস করলাম, কিরে তোর কি হয়েছে, কথা বলতে পারছিস না? ও হাসে আর ফিসফিসে বলে, আপু সাউন্ড নাই, মানে ফিসফিসে বলে। জিজ্ঞেস করলাম গলায় ব্যথা আছে? ও দেখায় না, ওর কোনো গলায় ব্যথা নাই। ওকে এমনি কথা বলতে দেখলে আপনাদের মজাই লাগবে, কিন্তু একটা জিনিস ভাবেন, একটা মানুষের গলার আওয়াজ নাই, কি কষ্ট তার। এরপর ডাক্তার ওকে অপারেশনের কথা বলে। ডেট ফিক্স হবার পরেই আমাদের এক দাদি আছেন, যিনি এলাকার বাচ্চা কাচ্চা সহ অনেক মানুষকে কোরআন পড়ানো ঝাড়ফুঁকের কাজ করেন। তিনি ওকে দেখে বলেন, আচ্ছা আয় তোকে এমনি একটু আল্লাহর নামে ফু দি। দাদি ফু দেয়। ফু দেওয়ার পরে বাসায় গিয়ে পাগলামি শুরু হয়। দাদির ডাক পড়ে। এরপর দাদি তেল পড়া দেয়। আশ্চর্য হলেও সত্য, ওর গলার আওয়াজ ফিরে আসে। এটা গ্রামের সবাই দেখেছে। এরপর ওকে বসানো হয়। হাতের কনিষ্ঠ আঙ্গুল ধরে দোয়া পড়ে জিজ্ঞেস করা হয়, কই থেকে আসছিস? এই বাচ্চা মেয়েটিকে ধরলি কেন? একে একে কথা বলে। আমরা 7 ভাই। ও রাতের বেলায় আমাদের যাত্রার পথে বাধা দিছে। ও খেজুর গাছের নিচে আসার সময় গান গাইছে। আমি গেলেও আমার বাকি 6 ভাই যাইব না, ওকে নাকি ছাড়বে না, ওর সাথেই থাকবে। মানে এখানে বলা হচ্ছে যে আমি না গেলেও আমার 6 ভাই যাবে, ওকে ছাড়বে না। এরপর অনেক কষ্ট করে জিনগুলোকে ওর দেহ থেকে ছাড়তে বাধ্য করা হয়। 1 বছর পর মেয়েটার গলার স্বর ফিরে হয়। আসলে ও যে রাস্তা ধরে রাতের বেলা ওয়াশরুমে গিয়েছিল, খেজুর গাছের দিক দিয়ে ছিল জিনের চলাচলের রাস্তা, মানে খেজুর গাছের নিচে দিয়ে জিনের চলাচলের রাস্তা ছিল। আর সেখানে ব্যাঘাত ঘটতেই ওকে শাস্তি দেয়। নিপা এখন ভালো আছে, ওর বিয়ে হয়েছে, একটা বাচ্চাও আছে ওর। রাত বিরাতে যারা বাইরে বের হন তারা অবশ্যই দোয়া দুরুদ পড়ে শরীর বদ্ধ করে নেবেন। ওকে, এই বলেই তিনি তার ঘটনাটি এখানেই শেষ করেছেন। তো অসাধারণ একটি ঘটনাটা আপনাদেরও অবশ্যই পছন্দ হয়েছে। আজকে এটাই লাস্ট ঘটনা ছিল। তো যদি আপনাদের ঘটনাগুলো ভালো লাগে তাহলে কমেন্ট জানিয়ে দিবেন, আর যদি ভালো না লাগে তাও জানিয়ে দিতে পারেন, এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা আজকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।